মালার ব্যাপারে সবটা জেনে গিয়ে জ্যাসকে সত্যিটা বলে দেবে মেনান। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীর সাথে কথা বলানোর ব্যবস্থা করে দিচ্ছে সাধুদা। দীপেন শাস্ত্রী রয়েছে ডিপার্টমেন্টে। অনেক চেষ্টার পরেও সাধুদা দীপেন শাস্ত্রীর মুখ থেকে সত্যি কথাটা বার করতে পারেনি যে কেন দীপেন শাস্ত্রী কৌশিকীর সেই জায়গাটাতে গিয়েছিল, যেই জায়গাটাতে 7 তলা বিল্ডিং রয়েছে। আর ঠিক তখনই জগদ্ধাত্রী বলে, কি ব্যাপার দীপেন শাস্ত্রী, মনে আছে তো আমাকে? আমার নাম হলো জ্যাস সান্যাল। একদিন যার ভূত ভবিষ্যৎ আপনি বলতে চেয়েছিলেন সেই জ্যাস সান্যাল। বলছি আপনি কেন গিয়েছিলেন কৌশিকী মুখার্জির 7 তলা বিল্ডিংয়ে? বলুন, চুপ করে থাকবেন না। দীপেন শাস্ত্রী কোনোভাবেই মুখ খুলতে চায় না আর বলে, আমি কোনোভাবেই যাইনি, গিয়েছিলাম কিন্তু অন্য একটা কারণে। জগদ্ধাত্রী বলে, সেটাই তো জানতে চাইছি, কি তার কারণ? উত্তরটা দিচ্ছেন না কেন? সঠিকভাবে উত্তরটা দিতে এত কষ্টই বা হচ্ছে কেন সেটা জানতে পারি কি? বলুন, না হলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না। দীপেন শাস্ত্রী কোনো উত্তরই দেয় না। জগদ্ধাত্রী একা একাই অনেক বকে যাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভের লাভ তো হলোই না। উল্টে দীপেন শাস্ত্রীকে ছাড়াতে চলে এসেছে কাকুলি দেবী। কাকুলি দেবী দীপেন শাস্ত্রীর কাছ থেকে ফোনটা নিয়ে নিজেই কথা বলতে শুরু করে আর বলে, কৌশিকী মুখার্জির অফিস থেকে তো অনেক ম্যাগাজিনই বেরোয়। সেই সমস্ত ম্যাগাজিনে দীপের মামা জ্যোতিষীর কিছু কথাবার্তা লিখতে চাইছিল, সেই জন্যই গিয়েছিল। তখনই জ্যাস বলে, কাকুলি দেবী, আপনি বোকা, সেটা আমি খুব ভালো মতন জানি। আপনি এই সমস্ত উদাহরণ কাকে দিচ্ছেন? আমাকে সমস্ত উদাহরণ দিয়ে কোনো লাভের লাভ হবে না। একটা কথা জেনে রাখবেন, আমি সত্যিটা বার করে তবেই ছাড়ব। যত বড়ই চালাকিগিরি করেন না কেন, লাভের লাভ হবে না। ধোপে টিকবেন না, টিকতে দেওয়া হবে না। আর তখনই কাকুলি দেবী বলে, করে দেখো কিছু, যদি করতে পারো তাহলে বুঝবো, কিন্তু তুমি কিছু করতে পারবে না, সেটা আমি খুব ভালো মতন জানি। আমার কাজ আমি করে যাব। আর শোনো জ্যাস সান্যাল, ওই মুখার্জি পরিবারে না একটা বিষ ঢুকে গেছে, আর সেই বিষ আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। তোমরা চাইলেও কিছু করতে পারবে না। তুমি আর কৌশিকী মুখার্জি ফিনিশড হয়ে যাবে। জ্যাস তখন বলে, কৌশিকী মুখার্জি মা কালীর আর একটা রূপ, আর আমি হলাম জগদ্ধাত্রী। আমরা দুজন মিলে যখন তাণ্ডব শুরু করব, তখন আপনার অবস্থা এতটা শোচনীয় হয়ে যাবে যে আপনি ভাবতেও পারছেন না। এর মধ্যেই কাকুলি দেবী বলে, শাট আপ, একটাও কথা বলবে না। জগদ্ধাত্রী বলে, আপনি কাকে চুপ করাচ্ছেন? আপনি হলেন একজন রাজনীতিবিদ, একজন কারাপ্টেড রাজনীতিবিদ। আর আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন সেই ডিপার্টমেন্টে যাওয়ার জন্য অনেক লড়াই, অনেক স্ট্রাগল করে তারপরে আমি সেই ডিপার্টমেন্টে গিয়ে পৌঁছেছিলাম, চাকরি করি। অনেক স্পেশাল আমাদের ট্রেনিং দেওয়া হয়, সেই সব ব্যাপারে আপনি হয়তো ওয়াকিবহাল নয়। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, যেভাবে আপনি মিথ্যেগুলো বলে চলেছেন, এই রকমভাবে আপনি ধোপে টিকবেন না। কথাটা ভালো করে কান খুলে শুনে রাখুন। এর মধ্যেই কাকুলি দেবী বলে, তাই নাকি? আমিও দেখব তোমরা কি করতে পারো। তোমাদের ক্ষমতা ঠিক কতটা সেটাও আমি খুব ভালো মতন দেখতে চাই। এর মধ্যেই জগদ্ধাত্রী ফোনটা রেখে দেয় আর দীপেন শাস্ত্রীকে ছাড়িয়ে নিয়ে যায় কাকুলি দেবী। দীপেন শাস্ত্রী তখন চলে যাচ্ছে। এর মধ্যেই সাধু বটব্যাল বলে, কথাতে শুনেছিলাম সর্ষের মধ্যেই ভূত আছে। ও সরি, আপনি তো হলেন আবার পেতনি। এরপরে কাকুলি দেবী বলে, শাট আপ, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনার উপরে আমার সেরকম খুব একটা রাগটাগ নেই, আর আমি আপনার সাথে এই ব্যাপারে কোনো কথাও বলতে চাই না। হিসাবটা আপনার সাথে পরে মিটিয়ে নেব। তার মধ্যেই দীপেন শাস্ত্রীকে বাড়িতে নিয়ে যায় কাকুলি দেবী আর বলে, আজকে আমার জন্য মামা আপনি বেঁচে গেছেন, না হলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়তেন। আর সাধু বটব্যালের ডিপার্টমেন্টের লোকজনেরা আপনার কাছ থেকে সত্যি কথাটা বার করেই ছাড়ত। তখন দীপেন শাস্ত্রী বলে, সেই জন্যই তো তুমি তাড়াতাড়ি করে গিয়ে আমাকে নিয়ে আসলে। কি ভেবেছ আমি জানি না? আমি সবটাই বুঝতে পারি কাকুলি, তবে তোমার সময় খারাপ হয়ে আসছে। এরপর কাকুলি বলে, মোটেও সেটা না, বরং খারাপ সময় কেটে যাচ্ছে। দীপেন শাস্ত্রী বলে, তাই? খারাপ সময় আসছে তোমার মুখ দেখেই আমি বুঝে গেছি। তুমি শুধু ওয়েট করো, দেখো তোমার জন্য কি আসতে চলেছে। এরপরে দিব্যা সেন বলে, এই শুনুন, অনেক বড় বড় কথা বলছেন আপনি। আপনাকে ছাড়িয়ে আনলো আর আপনি তার সাথে এত খারাপ ব্যবহার করছেন। দীপেন শাস্ত্রী বলে, তুমি আমাদের মধ্যে কেন ঢুকছো? আমি তো তোমার সাথে কোনো কথা বলছি না,
তাহলে তুমি আমাদের মধ্যে ঢুকবে না। আর তোমার হাতটা দেখি। আর বলে রাহু কেতু শনি সব একসাথে নাচছে, তাই দিব্যা সেনের মৃত্যু নাকি সামনেই ঘটবে। এটা শোনার পর তো দীপেন শাস্ত্রীর কথা শুনে দিব্যা সেন ভয় পেয়ে যায়। দীপেন শাস্ত্রী বলে আমার কথা কখনো ব্যর্থ যায় না, আমি যা বলি সেটা একদম সত্যি কথাই বলি, সেটা অক্ষরে অক্ষরে সত্যি, বুঝেছ দিব্যা সেন? তোমার সময় হয়ে এসেছে, পাপের ঘড়া পূর্ণ হচ্ছে, বলেই চলে যায়। এরপরে ভয় পেয়ে যায় দিব্যা সেন আর বলে উনি কি বললেন? আমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আমি কি শেষ হয়ে যাব? তখনই কাকলি দেবী বলে ওনার কথায় পাত্তা দিও না, উনি কিছু বলতে পারবে না, ও সমস্ত আন্দাজে বলেছে, জিত আমাদের হবেই। দিব্যা সেন বলে আর তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সবটাই করতে রাজি আছি। অন্যদিকে ফোন করেছে মেনান মালাকে আর বলে প্রভাস চ্যাটার্জির বউকে আমি খুঁজছি। এটা শোনার পর তো মালা ভয় পেয়ে যায়, কারণ মালা তো খুব ভালো মতনই জানে প্রভাস চ্যাটার্জির বউ মানেই নিজের মায়ের কথাই বলছে, মালা চ্যাটার্জির মা কাকুলি দেবী। মেনান বলে আমার লিটল অ্যাঞ্জেলের যদি চোখ থেকে জল পড়েছে না মালা চ্যাটার্জি, তুমি নিজেও জানো না আমি ঠিক কতটা ভয়ানক হয়ে উঠতে পারি, আমার ক্ষমতা ঠিক কতটা সেটা তুমি এখনও জানো না। আমি খোঁজ খবর নিয়ে জ্যাজ সান্যালকে সবটা জানিয়ে দেব, তারপরে আমিও দেখব তুমি কি করে কৌশিকী মুখার্জির বাড়িতে টিকতে পারো। কৌশিকী মুখার্জি হলো আমার অ্যাঞ্জেলের মা, আমি ওদের কাউকে কষ্টে থাকতে দেখতে পারবো না, তাই বলছি ওখান থেকে কেটে পড়ো। মালা তখন বলে মেনান আপনার কত টাকা চাই? মেনান তখন বলে শাট আপ, আমার কোনো টাকা পয়সা চাই না, কৌশিকী মুখার্জির টাকা মেনে এনেই তো আমাকে দেবে তাই না? জোরে গাড়ি চালিয়েছো, অনেক ক্ষতি করেছো, অ্যারেস্টও হয়েছো, পার্টি করেছো, ফুর্তি করেছো, সব কিছু আমি খুব ভালো মতন জানি, এরপরে কিন্তু আর ওয়ার্নিং দেবো না। এই বলেই ফোনটা কেটে দেয়। উৎসবকে ডাকতে থাকে মালা আর বলে উৎসব সর্বনাশ হয়ে গেছে, এক্ষুনি মেনান আমাকে ফোন করে হুমকি দিচ্ছে, ও নাকি জ্যাজকে সবটা জানিয়ে দেবে। তখনই উৎসব বলে তাহলে তো মেনানকে শেষ হতেই হবে, এছাড়া আর ওর হাতে কোনো অপশান নেই, আমি ওকে বাঁচতে দেব না, আমি ওকে চিরতরে শেষ করে ফেলবো। অন্যদিকে জগদ্ধাত্রী সেই কৌশিকীর কাছে যেই ছবিগুলো এসেছিল বৃক্ষরোপণ উৎসবের দিন, যেদিন কাকন মালাকে দেখেছিল, মালার আশেপাশে যারা ছিল শিখা, শেখর আর বিকাশবাবুর সাথে কথা বলতে শুরু করে দেয় জ্যাজ সান্যাল। শিখা আর শেখরকে অত বেশি জেরা করছে না, কারণ তাদের কথার মধ্যে কোনো অন্য রকমের মিনিং পায়নি জগদ্ধাত্রী, পেয়েছে বিকাশবাবুর সাথে, আর তার সাথেই এই ব্যাপারটা নিয়ে কথা বলতে থাকে। আর তখন বিকাশবাবু বলে আমি ওখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তাই দেখছিলাম। তখন জগদ্ধাত্রী বলে তাই না, সাধুদা ফোন করে ডেকে নিন। সাধুদা এরপর ফোন করছে আর জগদ্ধাত্রীও চেষ্টা করে যাচ্ছে মালার আসল পরিচয়টা জানার।